আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ১১ লেখনীতে সালমা চৌধুরী। প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে, কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে। সবার খাওয়া মোটামুটি শেষ, মেঘ ইচ্ছে করেই অল্প অল্প খাচ্ছে। এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির, মোবাইল চেক করে করেই খাচ্ছিল। আবিরের খাওয়া শেষ, তাই মোবাইল টেবিলের উপর একপাশে রেখে হাত ধৌতে উঠে পড়ে। ৩-৪ কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইল হাতে নেয়। তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির ভাই। হোম পেজ ভেসে আছে, এখানে ২টা হাতের ছবি, একটা বড় হাতের উপর একটা পিচ্চি হাত। মেঘ ১ সেকেন্ড তাকালো ছবিটার দিকে, কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না। তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকল। ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতেই চোখে পড়ল কত ছেলে মেয়ের আইডি। সে খুঁজতে লাগলো গতরাতের নীলজামা পরিহিতাকে। একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি। ১ সেকেন্ড না ভেবেই ব্লক করে দিল তাকে। তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায়। এইবার মেঘ দীর্ঘশ্বাস ফেলল, মনে খুব শান্তি লাগছে এখন। আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো। নিরুদ্বেগ কণ্ঠে বলল, যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না। মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন। এদিকে মেঘ মুচকি হেসে বিড়বিড় করে বলল, আমি তো আপনার জন্যই বসে থাকি। আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান, দেখতেই পারি না, তাই তো বাধ্য হয়ে এখন টেবিলেই বসে থাকি। আবির ভাইয়ের কথা মতো মেঘ 11টার মধ্যে গোসল করেছে আজ। যথাসময়ে রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে। মনটা ভীষণ খারাপ, আজ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে, এটা ভেবেই মন ভাঙছে বারবার। টিউশনে ঢুকতেই বন্যা ডাকল, মেঘ এখানে আয়। মেঘ চুপ গোল গোল করে অবাক চোখে তাকালো, ছুটে গেল বন্যার কাছে। মেঘ, তুই এই সময় টিউশনে কেন? আগের ব্যাচে পড়িসনি? বন্যা, কিভাবে পড়ব? তোর বেস্ট হয়েছি, তোর ভোগান্তি তো আমাকে ভুগতে হবেই। মেঘ, মানে? বন্যা, গতকাল রাতে তানভীর ভাইয়া কল দিয়েছিল আমায়, বলল তোর সাথে আমারও টাইম পাল্টাই দিছে, আজ থেকে যেন বিকেলে আসি। মেঘ, তাহলে তুই জানাসনি কেন আমায়? আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে। বন্যা, তোকে কিভাবে জানাবো? তুই তো আবির ভাইয়ের ঘোরে ডুবে আছিস। মেঘ কিছুটা লজ্জা পেল, তারপর সশব্দে হেসে বলল, জানিস বন্যা, আমার হিজাবটা আবির ভাই কিনে দিছে। শুধু এইটাই না, সর্বমোট 30টা হিজাব কিনে দিয়েছে। শুধু তাই না, দেখ আমার পায়ের নুপুরগুলো, এগুলো আবির ভাই দিয়েছে, তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছেন। দেখ সুন্দর না? বন্যা কপাল ভাঁজ করে নুপুরগুলো দেখল, তারপর বলল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু কাহিনী কি বলতো? ওই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে, তোকে কিছু বলছে কি? মেঘ, হ্যাঁ বলছে, আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নুপুর দিয়েছে। বন্যা হাঁ করে তাকায় আছে। ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন। টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে। সন্ধ্যার পর আবার জান্নাতাপু আসবে, পড়া রিভিশন দিতে হবে। জান্নাতাপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি 5 দিন পড়ান। জান্নাতাপু খুব ভালো পড়ান, মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে। জান্নাতাপু মেঘকে খুব আদর করে, পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে, রুটিন করা, সব কিছুতেই হেল্প করেন। এজন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে। এভাবে কেটে গেল 10-12 দিন। আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে মেঘ আগে আসে, মাঝে মাঝে আবির আগে চলে আসে। তারপরেও দেখা তো হয়, এতেই যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে। আবির বাড়ি ফেরে 11টা-12টার দিকে। আবিরের বাইকের শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায়। হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে, মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সেই দৃশ্য আর গুনগুন করে গান গায়। তারপর বাড়িতে ঢুকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকিয়ে আবির ভাইকে দেখে। আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ। এটাই যেন মেঘের দৈনিক রুটিন। কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে। আবির ভাই কি শুধুই তার ক্রাশ, না সে আবির ভাইকে ভালোবাসে, এর উত্তরও নিজেই খুঁজে পায় না। তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে। আবির ভাইয়ের শীতল চাউনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্গ বিচূর্ণ করে। আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জোরে বিচরণ করছে। 10-12 দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে 2 চুমুক খেলই না, আলী আহমদ খান বলে উঠলেন, আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে। আবির ততক্ষণাৎ বিষুম খেল। তানভীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান। এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বলল, আমি চট্টগ্রাম গিয়ে কি করব? আলী আহমেদ খান স্বাভাবিকভাবেই বললেন,
আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে, কিছু ডিলার ঝামেলা করতেছে শুনলাম। তোর কাকামণিকে সিলেট যেতে হবে, কোম্পানির সিইও হিসেবে এখন দায়িত্ব তোর উপরই পড়ে। তুই কথা বললেই আশা করি সমাধান হবে। ডিলাররা অর্ডার ডেলিভারি করার পর্যন্ত তুই থাকবি ওইখানে। যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস। আবির এক পলক মেঘের দিকে তাকালো, তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করল, কবে যেতে হবে? আলী আহমেদ খান সহসা বলে উঠলেন, আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে। আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন। তানভীর এবার ভাইকে বলল, ভাইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে? আমি কি যাব তোমার সঙ্গে? আবির অগ্নিদৃষ্টিতে তাকালো তানভীরের দিকে। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলল, কেউ কিছু বুঝল না, কিন্তু তানভীর সশব্দে হেসে উঠল। আবির এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তানভীর। তানভীর হাসতে হাসতে বেসিনের দিকে দৌড় দিল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে, তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল। এদিকে মেঘ, মিম আর আদি বসে আছে। আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা, সাজুনি, শামুক নিয়ে আসতে। মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে। আবির ভাইকে দেখার জন্যই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে উঠে। রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায়। আবির ভাই চট্টগ্রাম চলে গেলে সে থাকবে কিভাবে? মিম হঠাৎ ডেকে উঠল, আপু, ভাইয়াকে তুমি কি আনতে বলবা? মিমের ডাকে ধ্যান ভাঙল মেঘের। একটু হাসার চেষ্টা করল, তারপর কোমল কণ্ঠে বলল, আমার কিচ্ছু লাগবে না। সারাদিন কেটে গেল। মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে। মিম, আদি স্কুল থেকে ফিরেছে। আবির 8টায় বাসায় ফিরেছে। ততক্ষণে জান্নাত আপু পড়িয়ে চলে গেছেন। মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে। রাত 10টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির। রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির। মেঘের রুমের দরজার সামনে এসে থামল, দরজা ধাক্কা দিল আস্তে করে। মেঘ বিছানায় উপুর হয়ে শুয়ে আছে, পাশে বই খাতা পড়ে আছে। ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উঠছে। জান্নাত আপু যাওয়ার পরই রুমে এসে শুয়েছিল। আবির আস্তে করে ডাকল, মেঘ। কোনো সাড়া নেই, তাই রুমের ভিতরে ঢুকল আবির। শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। মেঘের মুখের এক পাশ বিছানায় লেপ্টে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে। লাইটের আলোয় অপর গালটা চিকচিক করছে। আবির বিছানার একপাশে বসল। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করল অষ্টাদশীকে। তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট চুলগুলোকে সরিয়ে দিল। দুই একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো আবির। মিম আর আদি খুব করে বলল, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ। চাটনি নিয়ে এসো, খেলনা, শামুক আরও অনেক কিছুর আবদার করল ভাইয়ের কাছে। উত্তরে আবির শুধু বলল, সময় পেলে যাব কক্সবাজার। খেয়ে 10টা নাগাদ বেরিয়ে গেছে আবির। ইকবাল খান আগামীকাল সকাল 8টায় সিলেট যাবেন। আবিরের বাবার কোম্পানি ঢাকার বাহিরে 3টা শাখা আছে, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ইকবাল খানকে বেশিরভাগ সময়ই বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়, কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন। একই সাথে 2 শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও যেতে হয়। তবে আলী আহমেদ খান এখন আর ঢাকার বাহিরে যান না। আবির আসাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝে নিক। রাত 11টায় মিম এসে ডাকছে, আপু উঠো, খাবে না? মেঘ ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে। মিম আবার বলে, 11টা বাজে, তুমি কখন খাবে? আম্মু, বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য, আমিও খাইনি, আসো। 11টা শুনেই মিখের ঘুম উদাও হয়ে গেছে। সহসা মনটা খারাপ হলো। চিন্তিত স্বরে বলল, আবির ভাই কি চলে গেছে? মিম হাসি মুখে বলছে, হ্যাঁ ভাইয়া তো 10টার আগেই চলে গেছে। আমি আর আদি বলে দিছি আমাদের জন্য খেলনা, গিফট, চাটনি নিয়ে আসতে। তোমার জন্য আনতে বলেছি। ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার। মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে ভাবছে, কেন যে শুইতে গেলাম? না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম তাতে কি? আবির ভাইকে আমায় বলে যেতে পারতো না? মিম আবার ডাকলো, আপু আসো খেতে যাই। মেঘ কঠিন স্বরে বলল, আমার খিদা নেই, খাবো না, তুই খেয়ে নে। ওদের বল খেয়ে নিতে, আমি ঘুমাবো, আর লাইটটা অফ করে দিয়ে যা। মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল। এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে, আবির ভাই তো আমায় নিয়ে ভাবেনি না, ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন। তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি? আর কাঁদব না আমি। কিছুক্ষণ পর থামল। খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না, বড্ড অভিমান জমেছে বুকে। এভাবেই ঘুমিয়ে পড়ল আবার। ভোরবেলাও উঠল না মেঘ। 8টার উপরে বাজে, খাবার টেবিলেও আসেনি। বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেঘকে ডাকবে। মেঘ তখনও ঘুমে।
আব্বুর ডাকে ঘুম ভাঙল মেঘের। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো। কাকামণিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চুপচাপ খেতে বসলো মেঘ, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়ল। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়া মাথায় ঢুকছে না। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। আবির ভাই কেন বলে গেল না? এখন আবির ভাই কোথায় আছেন, খেয়েছেন কিনা, এসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পর পর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে, কিন্তু আবির ভাই নেটে নাই, কোনো আপডেটও নাই। 10 মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সারা দিন গেল, এই পড়তে বসছে, এই আবার ফোন চেক করছে। বিকাল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। আবির চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। এছাড়া মোজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল আবিরের চট্টগ্রাম আসা। সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে 2-1বার বাসায় কল করে। আম্মু মামনি তানভীরের সাথে কথা হয়। মিম আর আদির এক কথা, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, আমাদের জিনিসগুলো নিয়ে এসো। কিন্তু মেঘ যেন নিখোঁজ। আবির বিদেশে থাকাকালীন তানভীর বাসায় না থাকলে যেই মেয়ে একাই হারাপাড়ি মাতিয়ে রাখত। এখন আবির চট্টগ্রাম, তানভীর সকালে বের হয়ে পার্টি অফিসে আর ফেরে 10টার দিকে। বাবা চাচাও সারাদিন অফিসে থাকে। তারপরও মেঘকে সারাদিনে খুঁজে পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে যেই রুমে ঢুকে কোচিং থাকলে বের হয়, না হয় 3-4টায় ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খায়। মাকেও ডাকে না। জান্নাত আপু এসে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায়। মন মরা হয়ে থাকে সব সময়। আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকাতে মিম আর আদির কথা মনে করে কক্সবাজার গেল। এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির। এটাই জীবনের প্রথমবার হোটেলে রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে হতে বিকাল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির। প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোন বা প্রতিটা বাড়ির দেয়ালে। আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গধূলিবেলা সূর্যাস্ত দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে। সমুদ্রের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করেছে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে তানভীরের কল। রিসিভ করে। তানভীর, আসসালামু আলাইকুম ভাইয়া। আবির, ওয়ালাইকুম আসসালাম। তানভীর, কোথায় আছো? আবির, কক্সবাজার আসছি আজ। কেন? তানভীর, একটু দরকার ছিল। আবির, বলো। তানভীর, এমপির মেয়ে নাকি? তোমায় রিকোয়েস্ট দিয়েছিল, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছো। আজ এমপির বাসায় গেছিলাম, মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করতেছে আমায়। আবির, তুই কি বলছিস? তানভীর, প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মানতেছে না, তাই বাধ্য হয়ে বলছি তুমি আরেকজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক। আবির, আচ্ছা ঠিক আছে। তানভীর, কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবির, আবার কি সমস্যা? তানভীর, এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো? আবির, প্রথমত এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না। আর যদি শোনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আর কিছু বলবে না। তানভীর, তারপরও যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো? আবির, বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক। তানভীর, তারপর? আবির, আবার কি? বাকিটা আমি সামলে নিব। তানভীর, যদি ফোর্স করে? আবির একটু গম্ভীর কণ্ঠে বলল, বেকবের মতো কথা বলিস না তানভীর। এমপি এর মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে, তার জন্য কি তুই নিজের ভালোবাসা কোরবান করবি নাকি? আজব। তানভীর আর কথা বাড়ালো না। আচ্ছা ভাইয়া, এখন রাখি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢোকে। কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে। ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়ল প্রথম আইডিটাই ওই মেয়ের। 2 সেকেন্ড ভাবল, সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। কিন্তু মেঘ ফোন পেল কোথায়? আরও কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের উপর ফোন রেখে যাওয়ার ঘটনা। তার মানে সেদিনই ব্লক করেছে। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সইবি কিভাবে এত ঝড়ঝঞ্ঝা? এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নিব না, আবার খুব বেশি কষ্টও দিব না তোকে। অন্ধকার নেমেছে বিচে। একটু হাঁটাহাঁটি করল আবির। ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করল। তারপর হোটেলে চলে আসছে। কেটে গেল আরও 2 দিন। আবির বাড়ি নেই 6 দিন যাবৎ। অষ্টাদশীর মনে বিষণ্ণতা ছেয়ে গেছে। খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারো সাথে, শুধু টিউশন আর কোচিং যায় আসে, এতটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত খারাপ। তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। তানভীর আজকাল
পার্টি অফিসের দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না। মেঘকে এখন আর আগের মতো বকেও না। মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানভীরও পাল্টে গেছে। মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেল। তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করল, আব্বু, ভাইয়া কবে ফিরবে? মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলেই ফিরবে, কাজ এখনও শেষ হয়নি। মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনেই আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে। টিউশন শেষ করে কোচিংয়ে গেল দুই বান্ধবী একসাথে। বন্যা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? মেঘ শুধু মাথা নাড়ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে। স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ওষ্ঠ উল্টে কান্না শুরু করল মেঘ। প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারল না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। মেঘের এই অবস্থা দেখে আতকে উঠে বন্যা। মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় মেঘের। বন্যা কোনোভাবেই শান্ত করতে পারছে না। 10-15 মিনিট স্থির হয় এই কান্না, তারপর কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয়। বন্যা মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল, আমার খুব কান্না পাচ্ছে। বন্যা ভ্রু কুঁচকে বলল, কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল। মেঘের গম্ভীর জবাব, জানি না। বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করল, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস, নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসায় কেউ বকেছে তোকে? আবারও কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতে বলল, আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা। উনি ফেসবুকেও আসেন না। আমি ওনাকে না দেখে, ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। বন্যা এবার অবুঝ বাচ্চার মতো হাসল। তারপর বলল, মিস করছিস তো কল দে। মেঘ কাঁদতে কাঁদতে বলল, উনি কি আমার সাথে কথা বলবেন? বন্যা এবার সশব্দে হাসল। উনি কথা বলবেন কি বলবেন না, এসব যদি তুই ভাবিস তাহলে উনি কি ভাববেন? মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে। বন্যা এবার হাসতে হাসতে বলল, বেবি, তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না কিন্তু, সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। মেঘ ভেংচি কেটে বলল, আমি আবির ভাইকে ভালোবাসি, এটুকু বলেই থেমে গেল। নাটা বলার খুব চেষ্টা করল, কিন্তু বলতে পারল না। বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বুঝালো। মেঘ শান্ত হয়ে বসে আছে। বন্যা বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না, ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি। তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করল। মেঘ বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে। হালিমা খান ঘুমাচ্ছিলেন। মেঘ মায়ের হাতের ওপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল, সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে। ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না, যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। মেঘের ঘুম ভাঙতেই হালিমা খান বললেন, তোর শরীর খারাপ মা? মেঘ মাথা নেড়ে না করলে হালিমা খান পুনরায় বললেন, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? মেঘ আবারও মাথা নেড়ে না করল। মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আম্মু, আবির ভাই কবে আসবে? মেয়ের প্রশ্নে হালিমা খান মুচকি হেসে বললেন, কেন, ভাইয়ের জন্য পেট পুড়ছে? মেঘ মনে মনে বলল, আম্মু, পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু। মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন, দুপুরে তো কথা হলো, বলল আরও 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল, আম্মু, আবির ভাই কি কল দাও না প্লিজ। হালিমা খান, বিকেলেই তো কথা হলো, এখন আবার কল দিয়ে কি করব? ছেলেটা মনে হয় ব্যস্ত। মেঘ, আম্মু প্লিজ দাও না। হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে। লাউড স্পিকারে দিয়েছেন। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। আসসালামু আলাইকুম মামুনি। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো। হালিমা খান, ওয়ালাইকুম আসসালাম, ব্যস্ত আছিস বাবা? আবির, হ্যাঁ কিছুটা। কেননা হালিমা খান, মেঘ একটু কথা বলবে তোর সাথে। আবির, ঠিক আছে, দাও। হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন। মেঘ কাপা কাপা হাতে ফোন মেল,
সঙ্গে সঙ্গে লাউডস্পিকার অফ করে দিল মেঘ। মেঘ ধীর কণ্ঠে বলল, হ্যালো। আবির তৎক্ষণাৎ রেগেমেগে বলল, হ্যালো কি রে, প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না? আবিরের ধমকে চুপসে গেল মুখটা। আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। মেঘ এবার কাঁপা কাঁপা গলায় বলল, কেমন আছেন আবির ভাই? আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। দুজনেই কয়েক সেকেন্ড নীরবতা পালন করল। আবির নীরবতা ভেঙে রাশভারী কণ্ঠে শুধালো, তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামনির ফোন থেকে দিতে হলো কেন? মুখের উপর মেঘ বলে ফেলল, আপনার নাম্বার নাই আমার কাছে। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল, গম্ভীর কণ্ঠে জবাব দিল, রাখছি, ব্যস্ত আছি আমি। হ্যালো কি রে, প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না? এই বলে কল কেটে দিল। মেঘ আহমকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না ব্যাপারটা। আবির ভাইয়ের নম্বর নাই এই কথা শুনে রেখে দিল, নাকি সত্যিই ব্যস্ত? এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা নাম্বারটা। মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখল, আমার আবির, সাথে লাভ ইমোজি, কিছুটা দূরে লিখল, ভাই। সেভ করল নাম্বারটা। আবির ভাইয়ের সাথে কথা বলেছে, এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা 1 সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে মিমার আদিকে নিয়ে দুষ্টামি খুনসুতিতে মগ্ন। মিমার আদিও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকল। মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাত আপুও খুশি হল। এই 1 সপ্তাহে জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আপু বুঝালেও সাড়া নেই, বুঝছে কিনা তাও বলে না। জান্নাত আপু কম করে হলো 20 বার জিজ্ঞেস করে, মেঘ তোমার কি হয়েছে বলো? মেঘ কিছুই বলে না। এতে জান্নাত আপুও চিন্তিত ছিল। উনি নিজে থেকেই অনেক বুঝিয়েছেন, রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে। কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয়নি। তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাত আপুর মুখে সহসা হাসি ফুটে উঠেছে। জান্নাত আপু ডাকলে, মেঘ। সোফায় বসা মেঘ পিছন ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে। মেঘ, আপু কেমন আছো? জান্নাত, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মেঘ, আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলেই সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। জান্নাত হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। মেঘের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। জান্নাত আপুর পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগেই সব বুঝে ফেলছে। জান্নাত আপু পড়িয়ে যাওয়ার পর আরও 1-2 ঘন্টা মিম আর আদির সাথে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়ছে না, ওদেরকেও পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিয়া কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। মোজাম্মেল তান এবং আলী আহমেদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেঘও আজ সবার সাথে খেতে বসেছে। আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসল। মনে মনে বলল, মিস ইউ আবির ভাই। আলী আহমেদ খান মেঘকে জিজ্ঞেস করলেন, মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? মেঘ হাসি মুখে উত্তর দিল, আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু, কোনো সমস্যা হলে জানায়ও। স্বাভাবিকভাবেই কথাটা বললেন আলী আহমেদ খান। মেঘও শান্তস্বরে বলল, ঠিক আছে বড় আব্বু। মেঘ রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সাথে কথা বলার খুশি, সাথে এটাও অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে। এসব ভেবেই মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসে। সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢুকে। সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আর ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমানে আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না এই প্রতিজ্ঞা করল। আবির ভাইয়ের আইডিতে ঢুকতেই একটা পোস্ট চোখে পড়ে, আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে, সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটা ছবি। 2 ঘন্টা আগেই পোস্ট করেছেন। মেঘ সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়াক্ট দিল, একটা লাভ ইমোজিও কমেন্ট করল। আবির ভাইয়ের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলেই তো সব ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখল, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে একটা অ্যালবাম খুলল, নাম দিল পকি ট্র্যাম্পল। এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখল। আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে। কেটে গেল আরও 2-3 দিন। মেঘ নিজের রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে।
মাঝখানে ৫-৭ দিন একদমই পড়াশোনা করেনি, এই গ্যাপটাও এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগলে আবির ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিছু নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার। নিচে আসতেই চোখে পড়ে মিম আর আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে। মেঘকে দেখেই আদি ছুটে যায় মেঘের কাছে। আদি, দেখো আপু, ভাইয়া কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য, অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা, আসো আসো। এর মধ্যে মিম 2টা শামুক নিয়ে এসেছে। দেখো আপু, তোমার নামের একটা, আমার নামের একটা। মেঘ এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর ওপর সুন্দর করে ভেসে আছে নামটা। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, আবির ভাই কখন এসেছে? মিম হাসি মুখে উত্তর দিল, কিছুক্ষণ আগেই এসেছে। মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো রুমের দিকে। মিম পিছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছ? আরও গিফট আনছে ভাইয়া, আসো দেখে যাও। মেঘ গলা উঁচু করে বলল, একটু পরে আসছি। হুটোপুটি করে উঠে অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতের ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল। আবির শাওয়ার শেষ করে কোমরে টাওয়েল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়ে মাত্র আসলো। সারা শরীরে বিন্দু বিন্দু জলে চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলোতেও পানি জমে আছে। চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়াছে আবির। এই কয়দিনেই অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে, গায়ের রঙও কিছুটা চেপে গেছে। গভীর দৃষ্টিতে তা পরখ করতে ব্যস্ত আবির। এদিকে আবির ভাইয়ের আবেশিত নেশা ভরা চোখের চাউনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আছড়ে পড়ে। মনে হচ্ছে সিডো রায়লা জলোচ্ছ্বাস সবকিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। আবির ভাইকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায়। মেঘের মনে অকস্মাৎ গান বেজে উঠল। দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুষ্ণ হয়ে যায় আমি প্রতিদিন। নামধাম জানি সাথে তার সবকিছু, তবুও নিলাম আমি তার পিছু। টেনে হিচড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ। বক্ষস্পন্দন জোরালো হলো। অষ্টাদশীর ভেতরটা ভরে এলো। এ যেন প্রশান্তির হাওয়া। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়াছে অষ্টাদশীর পানে। মেঘ গলা খাখাড়ি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাপা কাপা কণ্ঠে বলল, সরি। আবির এবার হুঁশ ফিরে অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময় চলে আসছি তাই। এটুকু বলেই চলে যেতে নেয়। মেঘ হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলি বল। মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। আবির কয়েক সেকেন্ড থাকল। ঠোঁটের কোনায় দুষ্টু হাসি। নিরুদ্বেগ কণ্ঠে বলল, মনে করে বলে তারপর যাবি। আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পাকাপাকাপি শুরু হয়ে গেছে। আবির ভাই থাপ্পড় দিবে না তো? মেঘ নরম স্বরে আস্তে ধীরে আবারও বলল, সরি আবির ভাই, এভাবে রুমে ঢুকবো না, সরি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্তি নিয়ে বলল, এত ন্যাকামি করছিস কেন মেঘ? তুই কি চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করে বলি, ও মা গো, ও বাবা গো, মেঘ আমার সর্বনাশ করে ফেলছে, আমায় খালি গায়ে দেখে ফেলছে, এখন আমার কি হবে? আবির ভাইয়ের এমক কথা শুনে মেঘ হাঁ করে তাকিয়ালো আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের খালি গা দেখে মনের ভেতর পুনরায় উতাল পাতাল শুরু হয়ে যাচ্ছে। মেঘের সমস্ত গায়ে স্রোতের মতো শীতল হাওয়া বয়ে যায়। তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল মেঘ। আবির শক্ত কণ্ঠে আবার বলল, আমি মেয়ে না যে আমায় এই অবস্থায় দেখে ফেলছিস বলে মান সম্মান চলে যাবে। তুই কি বলতে আসছিলিস সেটা বল। মেঘ এবার মাথা নিচু করে কাপা কাপা গলায় আস্তে আস্তে বলল, আপনাকে দেখতে আসছিলাম। আবির ভ্রু কুচকে তাকালো। তৎক্ষণাৎ বলে উঠল, দেখতে আসছিস দেখ, খোঁজ নে আমার, এত ফর্মালিটি করছিস কেন? মেঘ নরম স্বরে বলল, দেখেছি, এখন আসি। ঘুরে এক পা ফেলতেই আবির ডাকল, তোর সাথে কথা আছে, বস এসে। মেঘ ঠায় দাঁড়িয়ে পড়ল সেখানে। মেঘের এবার রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার পরিস্থিতি হল। মুখ তুলে তাকাতেও পারছে না। মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও। আবির আবার বলল, বসতে বললাম তো তোকে। মেঘ ধীরস্থির পায়ে এগিয়ে এসে বিছানার কোনায় বসেছে। চিবুক নামিয়েছে গলায়, দৃষ্টি তার ফ্লোরে। আবির একটা টি শার্ট হাতে নিয়ে ঘুরে এসে মেঘের থেকে কিছুটা দূরে বসেছে। আবির কঠিন স্বরে বলল, কি হয়েছে তোর? মেঘ আবারও কাপা কাপা কণ্ঠে বলল, আবির ভাই, আপনি কিছু একটা পড়ুন প্লিজ। আবির মুচকি হেসে ভেজা শরীরেই হাতের গেঞ্জিটা পরে নিল আর বলল, এবার শান্তি হয়েছে? এখন বল কি হয়েছে তোর? মেঘ চিবুক নামিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, কিছু হয়নি। রাগান্বিত স্বরে আবির বলল, মেঘ, ভাবছি তোকে মেডিকেলে বিক্রি করে দিব। মেঘের সংকীর্ণ মুখটা আরও বেশি ছোট হল।
নিভু নিভু চোখে তাকালো আবির ভাইয়ের দিকে। পাতলা অধর নেড়ে বলল, কেন, আমি কি করেছি? আবির অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়ে রইল মেঘের দিকে। প্রখর তপ্ত স্বরে বলল, এই যে তুই ঠিকমতো খাচ্ছিস না, দিনকে দিন কঙ্কাল হইতেছিস, তোকে এই বাড়িতে রাখার থেকেও মেডিকেলে রাখলে বেশি কাজে দিবে। কণ্ঠ ভিজে এলো মেঘের, নেত্রদয় টৈটম্বুর হয়ে আছে। পল্লব ফেললেই পানি গড়িয়ে পড়বে গাল বেয়ে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করল, এই কয়দিনে না তুই ঠিকমতো খেয়েছিস, আর না তুই ঠিকমতো কোনো কাজ করেছিস। খাওয়া আর ঘুম যে ঠিকমতো করিসনি তা তোকে দেখলেই বোঝা যাচ্ছে। চুলগুলো কতদিন আছড়াস না আল্লাহ জানে। এমনকি তুই পড়াশোনাও করিস না। কোচিং টিউশনের প্রতিটা পরীক্ষায় কম নম্বর পেয়েছিস। একটু থেমে রাগে কটমট করে বলল, তুই কি পড়াশোনা করতে চাচ্ছিস না? তুই পড়াশোনা না করলে বল, আমি বাড়ির সবার সাথে কথা বলে নিব। আজকের পর কোনোদিন তোর বই নিয়ে বসতে হবে না। এর জন্য তোকে কেউ কিচ্ছু বলবে না। মেঘের গাল বেয়ে অঝরে পানি পড়ছে। কান্নারত কণ্ঠে বলল, আমি পড়াশোনা করব। আবির পুনরায় গুরুভার কণ্ঠে বলল, এক সপ্তাহে কোচিং টিউশনের পরীক্ষায় কম নাম্বার পাওয়ার কারণ কি? মেঘ ভনিতা ছাড়াই বলে উঠল, কম পাইনি তো। আবির দাঁতে দাঁত চেপে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, আমার সামনে অন্ততপক্ষে মিথ্যা বলিস না। প্রতিটা 30 মার্কের পরীক্ষায় তুই 12, 15, 20 পেয়েছিস। এগুলো কি খারাপ মার্ক? না এই মার্ক পেলে তুই জীবনে চান্স পাবি? মেঘ অকস্মাৎ আবির ভাইয়ের দিকে তাকায়। আওয়াজবিহীন কান্নায় গাল বেয়ে গলায় এসেছে অশ্রুহা। ভেজা কণ্ঠে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি কিভাবে জানেন? আবির উদ্বেলিত ভঙ্গিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। তুই কি ভাবছিস তোর কোনো খবর আমার কাছে নাই? তোর কোচিংয়ের পরিচালক আমার স্কুল ফ্রেন্ড। তাছাড়াও তোর নাম্বারের পাশে গার্ডিয়ানের যে নাম্বারটা দেয়া কোচিংয়ে, সেটাও আমার নাম্বার। তুই পরীক্ষায় কত পাস, তোর কবে কি পরীক্ষা, সব মেসেজ যেমন তোর কাছে যায় তেমনি আমার কাছেও আসে। তোর টিউশনের স্যারও আমার পরিচিত। তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। তাই মিথ্যা বলা, কোনো কিছু লুকানোর চেষ্টা কখনো করিস না। মেঘ আহামকের মতো তাকিয়ে কথাগুলো শুনল। দুরু দুরু বুক কাঁপছে। উদ্গ্রীব চোখ দুটো লম্বা চওড়া মানুষটার মুখের দিকে। কান্না থেমে গেছে, গালে পানির দাগ স্পষ্ট। উদ্বেগহীন চাউনি আবির ভাইয়ের। কয়েক মুহূর্ত চোখাচোখি হলো দুজনের। শেষমেশ আবির ভাই দৃষ্টি ফেরালো। মেঘার কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। চুপচাপ পা বাড়ায় দরজার দিকে। আবির সহসা ডাকল, দাঁড়া। মেঘের পা কাঁপছে। আবির হাতে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে আসলো মেঘের কাছে। আবির ভাই কাছাকাছি আসতেই নাকে লাগলো চিরচেনা পরিচিত গতরের গন্ধ। মাত্র শাওয়ার নেয় সেই গন্ধটা যেন অন্যরকম সুন্দর লাগছিল। আবির শপিং ব্যাগ এগিয়ে দিল মেঘের দিকে আর বলল, এগুলো তোর। আর আজকের পর পরীক্ষা, পড়াশোনা, নিজের যত্নে একটুখানি ত্রুটি যদি আমি দেখি তাহলে আর মুখে কিছু বলবো না। যা এখন। আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কম্পিত হলো অষ্টাদশীর দেহ। আঙ্গুল শুদ্ধ কাঁপছে। কাপা হাতে শপিং ব্যাগ নিয়ে ছুটে পাড়ালো রুম থেকে। নিজের রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকল। শপিং ব্যাগটা বিছানার পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মেঘ। শপিং ব্যাগটা খুলে দেখার ইচ্ছেও করছে না। ইচ্ছের থেকেও বড় বিষয়, সেই শক্তিটাই পাচ্ছে না মেঘ। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে উঠল আবির ভাইয়ের সেই উন্মুক্ত দেহ। গায়ে চিকচিক করতে থাকা বিন্দু বিন্দু পানি, সেই ধারালো চাউনি। অষ্টাদশীর হৃদয়ে লাগছে বসন্তের হাওয়া। হৃৎপিণ্ডের কম্পনের মাত্রা এতটাই তীব্র যা সহ্য করতে না পেরে মেঘ ডান হাত দিয়ে চেপে ধরেছে। কিন্তু তাতেও যেন কম্পন থামছে না। সহসা চোখ মেলে তাকালো মেঘ। চোখের সামনে যেন আবির ভাই সরছেই না। চোখ বন্ধ করলেও আবির ভাইকে দেখছে, চোখ মেলে তাকালেও আবির ভাইকেই দেখছে। আর বারবার মাথায় আসছে আবির ভাইয়ের বলা কথাগুলো, মেঘ, তোকে ছাড় দিয়েছি, ছেড়ে দিইনি। আবার মনে হচ্ছে তুই যেদিকে পা দিবি সবটাই আমার দখলে। এসব ভেবেই বারবার কেঁপে উঠছে অষ্টাদশী। সাথে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। প্রতিটা মেয়েই চায় তার প্রিয়জন তাকে আগলে রাখুন, চোখে চোখে রাখুন। তেমনি মেঘের কাছে আবির ভাইও প্রিয় মানুষ। আবির ভাই যদি বোনের নজরেও দেখে, তারপরেও তো মেঘকে নিয়ে আবির ভাই ভাবেন। এটা ভেবেই মানসিক শান্তি পাচ্ছে মেয়েটা। এভাবে চলল 30 মিনিটের ওপরে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল মেঘ। উঠল ঠিক সন্ধে নামার আগে। ফ্রেশ হয়ে এসে তৎক্ষণাৎ শপিং ব্যাগটা টেনে আনলো নিজের কাছে। শপিং ব্যাগটা উল্টে সবগুলো জিনিস বিছানার ওপর ফেলল। অনেক ছোট ছোট জিনিস এলোমেলো হয়ে পড়ে আছে বিছানার ওপর। কম করে হলেও 15-20টা হাতের ব্রেসলেট, মুক্তার মালা, কানের দুলের সংখ্যা অগণিত।
দেখে মনে হচ্ছে উনি বেছে দেখার সময় পাননি। যা পেয়েছেন সব নিয়ে নিয়েছেন। বড় একটা শামুকে লেখা মাই পারসুয়েট, আর একটা শামুকে লেখা #মাহদিবা কান মেঘ। এছাড়াও অসংখ্য ছোট ছোট শামুক একটা কাচের বয়াম ভরা, যার সবগুলোই আবির নিজের হাতে কুড়িয়ে এনেছে। এগুলো বাদের আরও যা যা সাজার জিনিস ছিল, খাবার জিনিস যেগুলোর টেস্ট ভালো, এগুলো দিয়েছে মেঘকে। মেঘ বিস্ময়কর চোখে তাকিয়ে দেখছে সবগুলো জিনিস। প্রিয় মানুষের নাম অথবা প্রিয়জনের কণ্ঠ যেখানে আকাশসম মন খারাপ দূর করতে সক্ষম, সেখানে তার দেয়া সামান্যতম উপহারও অমূল্য সম্পদ। আবির ভাই যে তার কথা ভেবে আলাদাভাবে জিনিসগুলো এনেছে, এতেই যেন অষ্টাদশী খুশিতে আত্মহারা হয়ে গেছে। একটা মুক্তার মালা গলায় পড়ল, দুহাতে দুটো ব্রেসলেট, কানেও দুল পড়ল এক সেট, ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিকও দিয়েছে। উত্তেজিত পায়ে বাহিরে বের হলো নিজের রুম থেকে। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই আজ এতটুকু। কাল আবার দেখা হবে আমৃত্যু ভালোবাসি তোকে নতুন আরেকটি পর্ব নিয়ে। আর আপনারা যদি আর কোনো উপন্যাস শুনতে চান তাহলে আমাকে বলবেন, আমি সেই উপন্যাস আপনাদের জন্য পড়ে শোনাবো। আর আমার এই উপন্যাসটি কেমন হয়েছে তা আপনারা কমেন্টে বলে যাবেন, লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন বা ফলো করে যাবেন।